গ্যাস বিদ্যুৎ সংকটে দেশ জুড়ে হাহাকার, নাগরিক সংকট নিরসনে সরকার ব্যর্থ, বিরোধী দলীয় নেতা। 15ই আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার 52 জন কারাগারে, গোপালগঞ্জে 5 প্লাটুন বিজিবি মোতায়েন। আসসালামু আলাইকুম, মুশফিকুর সালেহীন স্বাগত জানাচ্ছি এনটিভির রাতের খবরে। দেখছিলেন আই গ্যাস ইউনাইটেড শিরোনাম, এবারে পুরো খবর। চট্টগ্রাম বন্দরের বহিনোঙ্গরের আলফা অ্যাঙ্কারেজে দুটি বাণিজ্যিক জাহাজ সি স্পাইক এবং বাল্ক ক্যারিয়ার সানশাইনের মধ্যে সংঘর্ষ হয়েছে। বিকাল 3টার দিকে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে চট্টগ্রাম বন্দরের টাগবোট, নৌবাহিনীর দুটি জাহাজ, সোয়ার্ডস বোট ও কোস্টগার্ড উদ্ধার অভিযান শুরু করে। বন্দর কর্তৃপক্ষ জানায়, প্রায় 33,000 মেট্রিক টন ডিজেল বহনকারী তেলবাহী ট্যাঙ্কার এমটি সি স্পাইক নোঙ্গর করে থাকা বাল্ক ক্যারিয়ার এমভি সানশাইনকে ধাক্কা দেয়। এতে এমটি সি স্পাইকের ইঞ্জিন রুমে পোর্ট কোয়ার্টারে ফাটল সৃষ্টি হয়, যেখান দিয়ে পানি প্রবেশ করায় সাময়িক ব্ল্যাকআউট বা বিদ্যুৎ বিপর্যয় ঘটে। তবে সবগুলো কার্গো ট্যাঙ্ক অক্ষত রয়েছে। জাহাজটি স্থিতিশীল রাখতে দুটি নোঙ্গরের 10 শ্যাকেল করে কেবল ছাড়া হয়েছে। এতে জোয়ার ভাটার হিসাব অনুযায়ী ভাটার সময়ও জাহাজটি নিরাপদে ভেসে থাকবে। ভয়াবহ আকার ধারণ করেছে লোডশেডিং। কোনো কোনো এলাকায় বিদ্যুৎ থাকছে না দিনের অন্তত 10 ঘন্টা পর্যন্ত। গ্যাস সংকটও চরমে পৌঁছেছে, বন্ধ রয়েছে অনেক সিএনজি স্টেশন। নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ জানিয়েছে, গত 1 মাসে রপ্তানি খাতে ক্ষতি হয়েছে প্রায় $2 বিলিয়ন। সংকট সমাধানে আমদানি নির্ভরতা কমিয়ে দেশীয় উৎসকে সমৃদ্ধ করার পরামর্শ খাত সংশ্লিষ্টদের। সেলিম মালিকের রিপোর্ট। মাতারবাড়ি ভাসমান এলএনজি টার্মিনালে আগুন লেগে বন্ধ হয়ে যায় 45 কোটি ঘনফুট গ্যাস সরবরাহ। 3 সপ্তাহ ধরে দেশি বিদেশি প্রকৌশলীদের চেষ্টায়ও স্টেশনটি পুরোপুরি সচল না হওয়ায় স্বাভাবিক হয়নি গ্যাস সরবরাহ। গ্যাসের স্বাভাবিক প্রবাহ না থাকায় সারা দেশে বন্ধ রয়েছে অনেক সিএনজি পাম্প। যেগুলো খোলা আছে সেখানেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। আমি এই পর্যন্ত 3 ঘন্টা হয়েছি, এখনো গ্যাস পাইনি। পামু আরও কতক্ষণে এসে আল্লাহ পাকে জানে ভালো করে। হাফবেলা গাড়ি চালাই আমাদের আর পুষাইতেছে না। আমরা গ্যাস লইয়েই আমাকে সময় শেষ হয়ে যায়। 200 প্রেসার থাকার কথা, সেইখানে 80 প্রেসার থাকে। 2 ঘন্টার দেই, আবার 1 ঘন্টা বন্ধ রাখি, প্রেসার উঠাই, তারপর আবার 1 ঘন্টা পরে দেই। তবে সবচেয়ে বেশি ধুঁকছে শিল্প খাত। নিট পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমএর হিসাব মতে গত প্রায় 1 মাসে সময় মতো গ্যাস না পেয়ে গাজীপুর ও নারায়ণগঞ্জে বন্ধ হওয়ার পথে অনেক কারখানা। গত 1 মাস যাবৎ যে সংকটটা, এরকম সংকট মানে আমার এই 30-40 বছর লাইফে, আমি ইন্ডাস্ট্রিয়াল লাইফে আমি কোনোদিন এত বড় সংকট দেখি নাই গ্যাসের। 1 মাস যদি আমার এটা উৎপাদন বন্ধ থাকে, তাহলে ধরেন চিটাগং জোনটা বাদ দিলাম, ঢাকা, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, এই বেলটা যদি আমি আমলে নেই, তাহলে মিনিমাম $2 বিলিয়ন রপ্তানি এখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে বিদ্যুৎ উৎপাদনের প্রধান উপাদান গ্যাসের অভাব এবং ভারত থেকে আমদানি প্রায় অর্ধেকে নেমে আসায় সারা দেশে লোডশেডিং অসহনীয় হয়ে উঠছে। 1 ঘন্টার মধ্যে 10 বার 20 বার 10 মিনিট 2 মিনিট থাকে, 10 বার 20 বার করে চলে এসে দেখি বিদ্যুৎ অফিসে বিদ্যুৎ নাই। 10টা 11টার দিকে যখন আমাদের মেন পড়ালেখাটার সময়, তখন বিদ্যুৎটা থাকছে না, যার কারণে আমাদের পড়ালেখাও হচ্ছে না। কিন্তু কেন এই সংকট? উত্তর খুঁজতে গিয়ে জানা গেল, 15 বছরের ফ্যাসিস্ট আমলে নিজস্ব উৎসকে অবজ্ঞা করে এলএনজি আমদানিতে অতি উৎসাহ ভঙ্গুর করে তুলেছে জ্বালানি খাতকে। আমাদের নিজস্ব গ্যাস আহরণের কথা না চিন্তা করে আমরা এলএনজির দিকে চলে গেছি। 10 বছরের মধ্যে আমরা 25% আমদানি নির্ভর থেকে এখন 60% 60% উপরে চলে গেছি। তো এটা তো কোনোভাবেই মানে যেটা বলবো যে সাস্টেনেবল না। এই অবস্থায় বিশেষজ্ঞরা মনে করছেন, সংকট নিরসনে দীর্ঘমেয়াদে গ্যাস কূপ খনন ও উত্তোলনই হতে পারে কার্যকর সমাধান। খুব সিরিয়াস সিচুয়েশনে আছি, তাহলে আমরা ওইসব মাথায় রেখে যদি প্ল্যান করি, তাহলে আমরা 10 বছরের মাথায় একটা ভালো জায়গায় যেতে পারব। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে গ্যাস না পেয়ে সিএনজি ফিলিং স্টেশনগুলোতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষায় থাকতে হচ্ছে চালকদের। বন্ধ হচ্ছে শিল্প কারখানা, জ্বলছে না রান্নার চুলা। 20 দিনের বেশি সময় ধরে চলা এই সংকট সমাধান না হওয়ায় বাড়ছে হতাশা। বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে ভুক্তভোগীরা। আপেল শাহরিয়ারের রিপোর্ট।
রাজধানীর মগবাজার সিএনজি ফিলিং স্টেশনের যানবাহনের লাইন গিয়ে ঠেকেছে কয়েক কিলোমিটার দূরে। দিনের বেশিরভাগ সময় পাম্পেই চলে যাচ্ছে তাদের। আমি 6:30 থেকে সিরিয়াল ধরেছি বাংলা মোটর থেকে, 6:30 এখন বাজতেছে 11:30। এই পর্যন্ত আমি এখানে আসছে, আরো মনে করেন 1.5 ঘন্টা লাগবে। সামনে আর অতিরিক্ত খারাপ আসতেছে। আগে আমাদের ইনকামের রাস্তা একেবারে কমে গেছে। আমার 3 বার গ্যাস নেওয়া লাগে, তাতে দেখা 6 ঘন্টা 7 ঘন্টা কেটে যায়। আমাদের হয়রানি হচ্ছে, এই জন্য আমরা সরকারের কাছে আবেদন বলছি যে এটা কোনো একটা ব্যবস্থা করে নেওয়ার জন্য। সংকটে আয় রোজগার কমে যাওয়ায় চোখে অন্ধকার দেখছেন গ্যাসে চালিত যানবাহন চালকরা। 800,000 টাকা মারছি ভাড়া, তারপর আবার এখানে লাগাইছি প্রায় ঘন্টাখানেক গেছে এখানে, এখনো গ্যাসের পাম্পের কাছে যেতে পারিনি। সমস্যা তো, ভাড়াই মারা যাচ্ছে না। গ্যাস ঢুকে 100 টাকার, 80 টাকার, 60 টাকার, ওই 2 টিপ মারিয়ে আবার সিরিয়াল দেওয়া লাগে। সারাদিনে এই অবস্থা, জমা মালিকে 1 টাকা কম নেয় না। সহসায় পরিস্থিতির উত্তরণের সম্ভাবনা দেখছেন না ফিলিং স্টেশন মালিকরাও। ড্রাইভাররা ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে পাম্পে ঢুকার পরেও আসার পরে গ্যাস পাচ্ছে 50 টাকা, 100 টাকা, 150 টাকা, 200 টাকা। এই গাড়ি এই 10 মিনিট পরে ঘোরানি বা আধা ঘন্টা পর আবার ঘুরে আবার সে লাইনে ধরছে, লাইন আবার দীর্ঘ হচ্ছে। ঢাকার বাইরে চট্টগ্রাম, খুলনা সহ বিভিন্ন জায়গায় গ্যাস সংকটে ভোগান্তিতে সাধারণ মানুষ। শিল্প, যানবাহন ও বাসাবাড়িতে মিলছে না চাহিদা মতো গ্যাস। গ্যাস না পেয়ে সিলেট তামাবিল সড়কের শিবগঞ্জ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে পরিবহন শ্রমিকরা। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। ক্ষমতায় আসার 6 মাস পরও গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে না পারা সরকারের চরম ব্যর্থতা বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সংকট থেকে উত্তরণে সংসদের বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন তিনি। আজ বাদ জুমা মিরপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন কাদেরের রিপোর্ট। সারা দেশে চলছে তীব্র গ্যাস সংকট এবং বিদ্যুতের লোডশেডিং। গ্যাসের স্বাভাবিক প্রবাহ না থাকায় সারা দেশে বন্ধ অনেক সিএনজি পাম্প, যেগুলো খোলা সেখানেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে গ্রাহকদের। শহরাঞ্চলে বিদ্যুৎ পরিস্থিতি তুলনামূলক ভালো থাকলেও গ্রামে মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। এমন পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, সরকারের 6 মাসের মধ্যে পরিস্থিতির উন্নতি হওয়ার কথা হলেও বাস্তবে সংকট আরও বেড়েছে। মানুষ নামাজে আসে, আমাকে বলতেছে গ্যাস দেন, গ্যাস নেই, পানি দেন, পানি নাই। বিদ্যুৎ অবশ্যই এখানে শহর হওয়ার কারণে কিছুটা ভালো, কিন্তু গ্রামে তো মানুষ একবারে মরে যাওয়ার উপক্রম হয়ে যাচ্ছে। এর আগে ওনারা বলতেন, আমরা বলি নাই, ওনারা বলতেন যে নির্বাচন হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যাবে। তো নির্বাচন তো হয়ে গেল, 6 মাসও চলে গেল, এখন ঠিক না হয়ে বেটিকটা বাড়তেছে কেন? পরিস্থিতি উন্নয়নে সংসদে বিশেষ অধিবেশন ডাকার আহ্বান জানিয়েছেন বিরোধী দলীয় নেতা। আমরা এগুলা নিয়ে মনে করি যে সংসদে অর্থবহ আলোচনা করা উচিত। জনজীবনের যে সাফারিংগুলো, এটা আসলেই অতিষ্ঠ। আমি আজকে জুম্মায় আসার আগেই ভারপ্রাপ্ত স্পিকার যিনি আছেন তাকে আমি ফোন করেছি এবং আমি বলেছি যে সংসদের অধিবেশন জরুরিভাবে ডাকেন। এদিকে সকালে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত যুব দিবস উপলক্ষে সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির গড়িমসির সমালোচনা করেন। যারা ক্ষমতায় এসেছেন তারা তৃণমূলে জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড, তাদের গ্রামে গঞ্জে চাঁদাবাজি, মস্তানি, লুটপাট, মাদকের সিন্ডিকেটের তারাই নেতৃত্ব দিচ্ছে। রাজনীতির নামে চাঁদাবাজি, সন্ত্রাস আজকে আমার সমাজ দেহে ক্যান্সারের মতো দুরারোগ্য ব্যাধি বাসা বেঁধেছে। এই বাসা ভাঙতে হবে আমার তরুণ যুবক ভাইদের। পরে প্রেস ক্লাব থেকে জামায়াতের যুব শাখা একটি র্যালি বের করে। র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। সালাউদ্দিন কাদের, এনটিভি নিউজ, ঢাকা। গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধান না হলে সরকারকে লাল কার্ড দেখানোর হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বলেন, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমাতে না পারলে সরকারকে ব্যর্থতার দায় নিয়ে ক্ষমা চাইতে হবে। তেল, গ্যাস, বিদ্যুৎ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদে ও গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে রাজধানীর যাত্রাবাড়িতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম বলেন, নির্বাচনের পর সবকিছু ঠিক হয়ে যাবে এমন আশ্বাস দেয়া হলেও নির্বাচনের পর বিএনপি আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ এবং জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। গণভোট নিয়ে বিএনপি জাতির সঙ্গে প্রতারণা করেছে বলেও অভিযোগ করেন তিনি।
যারা ব্যাংক লোপাটকারী তাদেরকে সুযোগ করে দিয়েছে, যারা ঋণ খেলাপি তাদেরকে সংসদে দিয়েছে, মন্ত্রণালয়ে দিয়েছে, যারা তাদের নির্বাচনে হেরে গিয়েছে তাদেরকে সিটি কর্পোরেশনের প্রশাসক বানিয়েছে। রাষ্ট্রের টাকা খরচ করে তারা নিজেদের নির্বাচনী প্রচারণা করছে। এই সরকার যদি গ্যাস সরবরাহ করতে না পারে, গ্যাসের দাম যদি দাম না কমায়, বিদ্যুৎ যদি সরবরাহ করতে না পারে, আমরা এই সরকারকে ক্ষমতায় থাকতে দেব না। রাষ্ট্রপতি পদে নির্বাচিত হয়ে শপথ গ্রহণের আগ পর্যন্ত মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল এবং মন্ত্রণালয়ের পদে বহাল রয়েছেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সমাজ কল্যাণমন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। তবে পরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুলের পদত্যাগের বিষয়টি স্পষ্ট করেন রিজভী আহমেদ। হাসান মাহমুদের রিপোর্ট। রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপির প্রার্থী হয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রার্থী হবার সাথে সাথেই দলীয় মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রীর পদ থেকে মির্জা ফখরুলের পদত্যাগ নিয়ে নানামুখী বক্তব্য উঠে আসে গণমাধ্যমে। রাজধানীর পল্টনে মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে জাতীয় কিক বক্সিং চ্যাম্পিয়নশিপ 2026-এর উদ্বোধন শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পদত্যাগ বিষয়ে সমাজ কল্যাণ মন্ত্রীর কাছে জানতে চান সাংবাদিকরা। শপথ নেওয়ার আগ পর্যন্ত কোনো পদত্যাগ করতে হয় না, কাজেই আমাদের দলের মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনও মহাসচিব, উনি এখনও মন্ত্রী, এখনও স্থায়ী কমিটির মেম্বার এবং উনি আমাদের মহাসচিবের দায়িত্ব পালন করছেন। সো আপনারা 20 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন, ভোট হোক, শপথের আগে তখন পদত্যাগ আসবে। শপথের আগ পর্যন্ত পদত্যাগ করার কোনো সাংবিধানিক এবং নির্বাচন কমিশনের কোনো বাধ্যবাধকতা নাই। সংসদীয় গণতন্ত্রে রদ বলার একটা স্বাভাবিক প্রক্রিয়া। পরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব এবং প্রধানমন্ত্রীর শিল্প বিষয়ক উপদেষ্টা মহাসচিব ও মন্ত্রীপদ থেকে মির্জা ফখরুলের পদত্যাগের বিষয়টি স্পষ্ট করেন। যেহেতু উনি দলের মহাসচিব, রাষ্ট্রপতির মনোনয়ন পেয়েছেন দলের পক্ষ থেকে, এই কারণে তিনি মনে করেছেন নৈতিক কারণে তিনি দল থেকে পদত্যাগ করেছেন। যেটি দলের যে নির্দেশ, সেই নির্দেশ অনুযায়ী আমি আপনাদের কালকে বলেছি, এটাই হলো ঠিক। আমি যেটা বলেছি সেটাই ঠিক। সমাজ কল্যাণমন্ত্রী যেটা বলেছেন আমার বলার মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিক উপলক্ষে শনিবার রাজধানীসহ সারা দেশে দোয়া অনুষ্ঠান পালন করবে বিএনপি। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। আগামীকাল 15ই আগস্টকে সামনে রেখে ঢাকার ভাটারা থানা এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ড ও নাশকতা পরিকল্পনার অভিযোগে সন্ত্রাস বিরোধী আইনে করা মামলায় গ্রেপ্তার 52 জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত। একই মামলায় 2 কিশোরকে গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়েছে। শুক্রবার ঢাকা মহানগর হাকিম আরিফুল ইসলামের আদালত পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন। ঢাকা মহানগর প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক কামাল হোসেন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে বৃহস্পতিবার রাত 9টার দিকে বসুন্ধরা আবাসিক এলাকার এম ব্লকের 28 নম্বর সড়কের একটি ভবনের 2য় তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে 54 জনকে গ্রেপ্তার করে ভাটারা থানা পুলিশ। পুলিশের দাবি, নারায়ণগঞ্জের বিভিন্ন ইউনিটের যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে 15ই আগস্টকে কেন্দ্র করে কর্মসূচি ও ঝটিকা মিছিলের প্রস্তুতি নিতে গোপন বৈঠকে বসেছিলেন। খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদিকে 15ই আগস্ট উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে গোপালগঞ্জে। র্যাব পুলিশের পাশাপাশি সেখানে মোতায়েন করা হয়েছে 5 প্লাটুন বিজিবি। বাড়তি নিরাপত্তা নেওয়া হয়েছে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সে। বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান ও পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহর নেতৃত্বে যৌথ বাহিনীর একটি টহল বের হয়। এছাড়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি বা অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বসানো হয়েছে অস্থায়ী চেকপোস্ট। তৎপর রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুল্লাহ জানান, 15ই আগস্টকে কেন্দ্র করে 5 প্লাটুন বিজিবি, 8 প্লাটুন আর্মড পুলিশ ব্যাটালিয়নের পাশাপাশি জেলা পুলিশ, র্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা সমন্বয় করে কাজ করছে।
সাপ্তাহিক ছুটির দিন শুক্রবার রাজধানীর জুলাই স্মৃতি জাদুঘরে ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। জুলাইয়ের নানা স্মৃতিস্মারক ঘুরে দেখার পাশাপাশি এদিন দর্শনার্থীদের বিশেষ আগ্রহ ছিল আয়নাঘরের রেপ্লিকা ঘিরে। জুলাই পরবর্তী বাংলাদেশে রাজনৈতিক ভিন্নমতের জন্য আর যেন কাউকে আয়নাঘরের মতো নির্যাতনের শিকার হতে না হয় সেই প্রত্যাশার কথা জানিয়েছেন আগত দর্শনার্থীরা। HM মেহেদী হাসানের রিপোর্ট। রাষ্ট্রীয় নানা বাহিনীকে অপব্যবহার করে ছোট ছোট এমন অন্ধকার প্রকোষ্ঠে দিনের পর দিন বন্দি রেখে নির্যাতন করা হতো রাজনৈতিক ভিন্নমতের মানুষ। আয়নাঘর নামে পরিচিত এমন গোপন বন্দিশালায় নির্যাতনের চিত্র সাধারণ মানুষের কাছে তুলে ধরতে জুলাই জাদুঘরে নির্মাণ করা হয়েছে আয়নাঘরের রেপ্লিকা। শুক্রবার বিকেলে জাদুঘরের গেট খুলে দিলে দর্শনার্থীরা একে একে প্রবেশ করেন। কেউ এসেছেন বন্ধুদের নিয়ে, কেউ এসেছেন পরিবার পরিজন নিয়ে, তবে তাদের বিশেষ আকর্ষণের জায়গা ছিল আয়নাঘর। জানান এমন দুর্বিষহ অভিজ্ঞতা যেন কারো জীবনে না ঘটে। করুণ একটা পরিস্থিতি, এখানেও মানুষ থাকা যায়। আমি তো এই এখন এসে খুব ভয় অনুভূত হয়েছে। আর খুব ভয়ানক ছিল, এত অত্যাচার করার পর আমাদের তো শরীর এখন কাঁপতেছে। এতদিন শুনে আসছি, কিন্তু এটা দেখতে আসছি, আজকে দেখলাম, অনেক অভিজ্ঞতা হলো আর কি। জুলাই গণ অভ্যুত্থানের পর যেসব আয়নাঘর আবিষ্কৃত হয় তার মধ্যে র্যাব 1, র্যাব 2 ও ডিজিএফআই এর বন্দিশালাগুলোর সাথে আকারে ও প্রকারে হুবহু মিল রেখে ভুক্তভোগীদের বর্ণনা অনুযায়ী তৈরি করা হয়েছে এই রেপ্লিকা। এরকম নির্যাতনের শিকার যেন বাংলাদেশের ভবিষ্যতেও বা কখনো যেন না হয়। উই ওয়ান্ট জাস্টিস ফর देम। এটার ভিতর যে আমরা ঢুকলাম, একটা মানুষের ধারা এটার ভিতর তো থাকাই অসম্ভব। মানে ঢোকার সাথে সাথেই তো মনে হচ্ছে যে দম আটকায় যাবে। বৃহস্পতিবার বাদে প্রতিদিনই খোলা রয়েছে জুলাই জাদুঘর। HM মেহেদী হাসান, NTV নিউজ, ঢাকা। কাওয়ালি গান বাঙালির জাতীয় মূল্যবোধ ও বাংলা সংস্কৃতিকে ধারণ করে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শুক্রবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাব আয়োজিত কাওয়ালি সন্ধ্যা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। মন্ত্রী বলেন, সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি এ ধরনের সাংস্কৃতিক আয়োজন পেশাগত উৎকর্ষতা বাড়াতে সাহায্য করে। কাওয়ালি উপমহাদেশে ইসলাম প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে জানিয়ে তথ্যমন্ত্রী আরও বলেন, ধর্ম নিয়ে যারা বাড়াবাড়ি করেন তারা দেশীয় সংস্কৃতিকে ধারণ করেন না। এ সময় মন্ত্রী পারস্পরিক ধর্মীয় মূল্যবোধ ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান। কাওয়ালি সন্ধ্যায় অংশ নেন প্রেস ক্লাবের সদস্য ও তাদের পরিবারবর্গ। ডিমের বাজার এখনও বাড়তি থাকলেও মুরগি ও সবজির দাম কমতির দিকে। ঝাল কমেছে কাঁচামরিচেরও। এদিকে লিটারে 50 টাকা বেড়ে সরিষার তেলের দাম উঠেছে 300 টাকায়। ব্রয়লার ও সোনালী মুরগি কেজিতে কমেছে 20 টাকা। স্বস্তি ফিরতে শুরু করেছে মাছের বাজারে। সেলিম মালিকের রিপোর্ট। হঠাৎ বেড়ে যাওয়া সবজির দাম এবার কমতে শুরু করেছে। 400 টাকা কেজির মরিচের দাম নেমে এসেছে 150 টাকায়। তবে দাম চড়া টমেটো ও গাজরের। ইন্ডিয়ান মরিচ প্রচুর আসে, মরিচের দাম কমে গেছে। 120 টাকা 40 টাকা পাইকারি বেচে। সীমা ছিল গত সপ্তাহে 300, এই সপ্তাহে 220-40। আর ওই বটবটি আর ভেন্ডি চিচিঙ্গা এগুলো ছিল 50-60 টাকা, এই সপ্তাহে 40 টাকা কেজি। চিকন চালের পর এবার বাড়ল আটা ও ময়দার দাম। 2 কেজি প্যাকেট আটায় বেড়েছে 10 টাকা আর ময়দায় 20 টাকা। দাম বাড়তে সরিষা ও রাইস ব্র্যান্ড তেলের। যে আটার প্যাকেট ছিল 2 কেজি 110, এখন 120 টাকা। যে ময়দার প্যাকেট ছিল 2 কেজিটা 130 টাকা, এখন 150 টাকা। 1050 টাকা রাইস ব্র্যান্ড, 1150 টাকা। লিটারে 20 টাকা বেশি। সরিষার তেল 1000 টাকা 980 টাকা 5 লিটার সরিষার তেল বিক্রি করতে, এখন 1200 টাকা। এই সপ্তাহে কিছুটা কমেছে মুরগির দাম। কেজি প্রতি ব্রয়লারে কমেছে 10 টাকা আর সোনালিকায় 20 টাকা। গত সপ্তাহে আমরা ব্রয়লার বেচছি 200 টাকা কেজি, এই সপ্তাহে বেচতেছি আমরা 185 টাকা 90 টাকা কেজি। গত সপ্তাহে আমরা সোনালী মুরগি বেচছি 320 টাকা 30 টাকা, এই সপ্তাহে সোনালী মুরগি বেচতেছি আমরা 300 টাকা। কমতির দিকে মাছের দামও। দেশি মাছের কেজিতে কমেছে অন্তত 50 টাকা আর ইলিশে প্রায় 400 টাকা। দেশি বাইলা মাছ এগুলি 1400 ছিল, এখন 1200। তারপরে পোয়া মাছ ছিল 800, এগুলি এখন 600। এরকম দাম কমছে মাছের। ইলিশ মাছ 1 কেজি ওজনের ডা গত সপ্তাহে 250-2700 ছিল, আর এই সপ্তাহে 1 কেজির ডা
2300-2400 টাকা। তবে আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে লাল ও সাদা ডিম। লাল ডিমের ডজন হলো 140 টাকা, সাদা মুরগির ডিম 130 টাকা, হাঁসের ডিম 210 টাকা ডজন। বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 750 টাকায়, আর খাসির মাংস 1250। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। যান্ত্রিক ত্রুটির কারণে ফের বন্ধ হয়ে গেছে দিনাজপুরের বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন। বেলা 11টার দিকে ইউনিটটির ত্রুটি দেখা দিলে নিরাপত্তার স্বার্থে উৎপাদন বন্ধ করে দেওয়া হয়। এতে জাতীয় গ্রিডে কেন্দ্রটির বিদ্যুৎ সরবরাহ কমে যায়। বড় পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ জানায় 1 নম্বর ইউনিটে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পরপরই উৎপাদন বন্ধ করা হয়। এরপর ত্রুটি শনাক্তে কাজ শুরু করে কর্তৃপক্ষ। কেন্দ্র সূত্রে জানা যায়, বন্ধ হওয়ার আগে তাপবিদ্যুৎ কেন্দ্রের 1 নম্বর ইউনিট থেকে জাতীয় গ্রিডে 50 থেকে 55 মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হতো। হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন কমে গেছে। তবে কেন্দ্রের 3 নম্বর ইউনিটটি সচল রয়েছে। অপেক্ষা কেবল আনুষ্ঠানিক ঘোষণার। ফিফার অনুমোদনে দক্ষিণ পূর্ব এশিয়া অঞ্চলের আসিয়ান কাপে খেলার সিদ্ধান্ত একরকম নিয়েই ফেলেছে বাফুফে। আনুষ্ঠানিক আমন্ত্রণ পেলেই টুর্নামেন্টে খেলতে যাবে বাংলাদেশ ফুটবল দল। শুক্রবার ন্যাশনাল টিমস কমিটির সভায় এ ব্যাপারে সম্মত হয়েছেন বাফুফের বেশিরভাগ সদস্য। 23 সেপ্টেম্বর থেকে 3রা অক্টোবর পর্যন্ত প্রথমবারের মতো অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট, যেখানে অতিথি দল হিসেবে ভারত তাদের নাম প্রত্যাহার করায় বাংলাদেশের সামনে সুযোগ আসতে যাচ্ছে টুর্নামেন্টটিতে খেলার। বিশ্বকাপ ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনাকে কাঁদিয়ে শিরোপা জেতানো গোলের নায়ক ফেরান তোরেসের এবার নতুন ঠিকানা হতে যাচ্ছে উয়েফা চ্যাম্পিয়ন পিএসজি। বার্সেলোনার সঙ্গে সম্পর্ক চুকিয়ে নতুন ক্লাবে নাম লিখিয়েছেন তোরেস। দুই ক্লাবের মধ্যে নীতিগতভাবে চুক্তি হয়েছে প্রায় 50 মিলিয়ন ইউরোর। কয়েকদিনের মধ্যেই চুক্তি সম্পন্ন হওয়ার কথা বার্সেলোনা ও পিএসজির মধ্যে। প্যারিসে গিয়ে মেডিকেল পরীক্ষা শেষে নতুন ক্লাবের সঙ্গে পথ চলা শুরু হবে 26 বছর বয়সী তোরেসের। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে স্পেনের হয়ে জয়সূচক গোল করে আলোচনায় আসেন তোরেস। বার্সেলোনার হয়েও গত মৌসুমেও দুর্দান্ত খেলেছিলেন এই ফরওয়ার্ড। গত মৌসুমে তিনি করেছেন 21 গোল। এদিকে 1998 বিশ্বকাপ জয়ী গোলরক্ষক ফ্যাবিয়ান বার্থেজ ফ্রান্সের নতুন গোলকিপিং কোচ হিসেবে দায়িত্ব নিচ্ছেন। প্রধান কোচ জিনেদিন জিদান নিজের বন্ধু বার্থেজকেই কোচিং স্টাফে বেছে নিলেন। দায়িত্ব গ্রহণের পর থেকেই নিজের কোচিং স্টাফ গুছিয়ে নিচ্ছেন জিদান। তারই ধারাবাহিকতায় বার্থেজের নিয়োগ দেওয়া হলো। গ্লোবো স্পোর্টস জানিয়েছে, শুধু বার্থেজই নন, রিয়াল মাদ্রিদের কোচ থাকাকালীন যাদের সঙ্গে কাজ করে সাফল্য পেয়েছিলেন তাদের অনেককেই ফরাসি জাতীয় দলেও নিজের কোচিং স্টাফে ফিরিয়ে এনেছেন জিদান। সান্তিয়াগো বার্নাব্যুতে তার বিশ্বস্ত সহকারী হিসেবে কাজ করা দাভিদ বেত্তনি এবং মসাইদিও থাকছেন জিদানের সহকারীর ভূমিকায়। খবর শেষ করছি, যাওয়ার আগে আইগ্যাস ইউনাইটেড শিরোনামগুলো আরেকবার। গ্যাস বিদ্যুৎ সংকটে দেশ জুড়ে হাহাকার, নাগরিক সংকট নিরসনে সরকার ব্যর্থ, বিরোধী দলীয় নেতা। 15ই আগস্ট ঘিরে নাশকতার অভিযোগে গ্রেপ্তার 52 জন কারাগারে, গোপালগঞ্জে 5 প্লাটুন বিজিবি মোতায়েন। এই ছিল রাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 1টায় মধ্যরাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।